গ্রামীণ ভারতের পাশাপাশি গ্রাম গ্রামীণ ভারতের পাশাপাশি গ্রামীণ ভারতের কর্মসংস্থান নিয়েও কিন্তু বেশি ভাবতেন প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। এবং গ্রামীণ ভারত বা গ্রামীণ উত্তর পূর্ব যে ভারত, সেই উত্তর পূর্ব ভারতের কিভাবে উন্নয়ন হবে, উত্তর পূর্ব ভারতের যে অসম, ত্রিপুরা, মেঘালয়ের যে পঞ্চায়েতগুলি রয়েছে, সেই পঞ্চায়েতগুলির উন্নয়ন কিভাবে সম্ভব তা কিন্তু বারবার যেমন সরকারি স্তরে তিনি আলোচনা করেছেন, তেমনি তার দলের অর্থাৎ কংগ্রেসের যারা জেলা সভাপতিরা ছিলেন, সেই জেলা সভাপতিদের সঙ্গেও কিন্তু বিভিন্ন আলোচনায় তিনি এগুলো নিয়ে আলোচনা করতেন। অর্থাৎ উত্তর পূর্বের প্রত্যেকটি গ্রামে যাতে উন্নয়ন পৌঁছায়, সেটা হতে পারে অসমের বিভিন্ন জেলা, সেটা হতে পারে ত্রিপুরার বিভিন্ন জেলা, সেটা হতে পারে নাগাল্যান্ডের বিভিন্ন জেলা, সেটা হতে পারে মেঘালয়ের বিভিন্ন জেলা। অর্থাৎ উত্তর পূর্ব একটা সময় পিছিয়ে ছিল, একথা অনস্বীকার্য, কিন্তু উত্তর পূর্বের যে গ্রামীণ ভারতের উন্নতি সেটা কিভাবে করতে হবে তা বারবার প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর গলাতে উঠে এসেছে। এইরকমই কিছু অভিজ্ঞতার কথা আপনাদের কাছে এবার আমরা তুলে ধরবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন রজত চক্রবর্তী, যিনি অসমের করিমগঞ্জ জেলার কংগ্রেস সভাপতি। তিনি ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন টেলিফোনে, এবং আমি প্রথমেই রজত বাবুকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাবো এবং প্রথমেই তার কাছ থেকে জানার চেষ্টা করব যে রজতবাবু, রজতবাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ রজতবাবু, প্রথমেই আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত। থ্যাংক ইউ। রজতবাবু, প্রথমেই যদি বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মার্জনা করবেন, প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে আপনি একজন কংগ্রেস কর্মী হিসেবে কিভাবে কাছে থেকে দেখেছিলেন, কিভাবে তাকে উপলব্ধি করেছিলেন, সেটা যদি একবার বলেন। ডক্টর মনমোহন সিং এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, স্বাধীন ভারতবর্ষে যারা প্রধানমন্ত্রী হয়েছেন তারা প্রত্যেকেই একজন অবশ্যই বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু তার মধ্যে ডক্টর মনমোহন সিং কিন্তু ব্যতিক্রম। আমি দিল্লিতে উনার বাসভবনে করিমগঞ্জ থেকে আমরা গিয়েছিলাম, পঞ্চায়েতের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সেটা সম্ভবত 1990-91 এরকম হবে। তো সেখানে গিয়ে তখন উনি কংগ্রেস তখন বিরোধী দলে ছিল। ইয়ারটা হয়তো আমার একটু এদিক সেদিক হতে পারে। তখন ডক্টর মনমোহন সিংজির সঙ্গে আমরা সাক্ষাৎ করেছিলাম, পঞ্চায়েত নিয়ে কনভেনশন হয়েছিল। 10 মিনিটের আলোচনায় আমার যে উপলব্ধি ডক্টর মনমোহন সিং সম্বন্ধে, এটা নিঃসন্দেহে আমি মনে করি একজন এমন ব্যক্তিত্বের সঙ্গে আমি সাক্ষাৎ করেছিলাম, যে কজন ব্যক্তিত্বের সঙ্গে আমার জীবনে সাক্ষাৎ হয়েছে তার মধ্যে নিঃসন্দেহে একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব। হ্যাঁ দেখুন, একজন পণ্ডিত ব্যক্তি অর্থনীতিতে, তিনি যোজনা কমিশনের চেয়ারম্যান ছিলেন, আরবিআইয়ের চেয়ারম্যান ছিলেন এবং দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। সেই জায়গাতে তার যে দৃষ্টিভঙ্গি, অর্থনীতিতে তার যে দৃষ্টিভঙ্গি, পঞ্চায়েতের উন্নয়ন নিয়ে তার যে দৃষ্টিভঙ্গি, একটা 10 মিনিটের বক্তব্যতে আপনারা কি সবটা বুঝতে পেরেছিলেন? খুব সহজ সরল ভাষাতেই অর্থনীতি বা উন্নয়ন নিয়ে কি তিনি আপনাদের কাছে বক্তব্য রাখতেন? একটা কথা হয়তো অনেকেই জানেন না, ডক্টর মনমোহন সিং কিন্তু অত্যন্ত অল্প কথা বলতেন, খুব বেশি কথা বলতেন না। ইন্দিরাজির সঙ্গে অনেকটা মিল ছিল ডক্টর মনমোহন সিংজি, এবং এক্সেস কথা বলতেন না, টু দা পয়েন্ট কথা বলতেন। কিন্তু কথা বলার যে ওয়ে অফ ডেলিভারেশন অফ দা ওয়ার্ডস, যেটা আমরা বলি, কথা বলার যে ভঙ্গিমা, সেটা ব্যতিক্রমী ছিল। এবং আমরা উই বিকেম স্যাটিসফাইড, এই কনভারসেশন থেকে আমরা স্যাটিসফাইড হয়েছিলাম। উনি 10 মিনিটের এই আমাদের যে সাক্ষাৎ হয়েছিল, এই সাক্ষাতের মধ্যে উত্তর পূর্ব আসাম এবং সমগ্র পঞ্চায়েতের এদিকে যে খবরাখবর আমাদের কাছ থেকে নিয়ে শুনে, এবং তার অত্যন্ত সংক্ষেপে আমাদেরকে তার সলিউশনও সেখানে বলেছিলেন।
হ্যাঁ, তারপরে দেখুন প্রধানমন্ত্রী, তারপরে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী, এবং সব থেকে বড় কথা তিনি অসম থেকেই রাজ্যসভায় তিনি বারবার গিয়েছেন। সেই জায়গাতে হ্যাঁ, সেই জায়গাতে দাঁড়িয়ে অসমের উন্নয়ন বা উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে নিয়ে কি দেখেছেন তার মধ্যে? উত্তরবঙ্গের এবং আসামের উন্নয়ন নিয়ে মনমোহন সিং হি ওয়াজ ভেরি মাচ কনসার্ন, অত্যন্ত কনসার্ন ছিলেন। এবং বিশেষ করে ইতেশ্বর শইকিয়াজি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, ইতেশ্বর শইকিয়াজির সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক। আরেকটা কথা আমি আপনাকে যদি না বলি সেটা অপূরণ থেকে যাবে। আপনারা জানেন যে ব্রহ্মপুত্র উপত্যকা এবং বরাক উপত্যকার মধ্যে যে ব্রডগেজ লাইনটা হয়েছিল, ব্রডগেজ, এর আগে মিটার গেজ ছিল, সেই ব্রডগেজ লাইনটা সেটা ইনগরেশন হয়েছিল এইচ.ডি. দেবেগৌড়া যখন প্রধানমন্ত্রী ছিলেন। তখন সন্তোষ মোহনদের কংগ্রেস দলের ছিলেন চিফ হুইপ, এবং সেটা স্যাংশন হওয়ার পর এইচ.ডি. দেবেগৌড়া প্রধানমন্ত্রীর কালে ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন, 80% of the total financial allocation came when Dr. Manmohan Singh became Prime Minister of India. এটা আমরা যারা বরাক উপত্যকার মানুষ এবং বিশেষ করে মেইন স্ট্রিমের সঙ্গে আমাদের যে লিঙ্কেজটা আজকে মিটার গেজ যখন ছিল, আজকেও বরাক উপত্যকার যাতায়াত অবস্থা রেস্ট অফ দ্য কান্ট্রির মতো নয়। আজকেও আমরা অনেক পিছিয়ে আছি। যদিও ডক্টর মনমোহন সিং নিয়ে আলোচনা, পলিটিক্যাল বক্তব্য আমি এখানে মোটেই আনবো না, কিন্তু ইনস্পাইট অফ অল দিস থিংস আমি বলবো যে বরাক উপত্যকার এই যোগাযোগ ব্যবস্থাকে যতটুকু এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তার এই ব্রডগেজকে ইমপ্লিমেন্ট করে তার 80% allocation, financial allocation under the supervision of our ex-Central Minister ex-Central Minister Santosh Mohan Devji, ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন 80% allocation, ফিনান্সিয়াল allocation হয়েছে। কিছুক্ষণ আগেই আমরা শুনছিলাম যে প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য তিনি তার টেলিফোনিক সাক্ষাৎকারে আমাদের কাছে তুলে ধরেছিলেন যে চা বাগান বা চা বাগানের সঙ্গে যে শিল্প জড়িয়ে রয়েছে সেটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং অসম এবং মেঘালয় একটা অংশ, ত্রিপুরাতে রয়েছে। এই চা বাগানের শিল্প যাতে আরো এগিয়ে যেতে পারে তার জন্য কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন। অসমের চা বাগানগুলির উন্নতির জন্য বা যারা চা শ্রমিক তাদের উন্নতির জন্য এমন কোনো পদক্ষেপ কি নিয়েছেন, সেটা কি নিতে প্রত্যক্ষ করেছেন, আপনি দেখেছেন? আমি আপনাকে বলছি যে আপনি জানেন যে আরেকজন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং আসাম রাজ্যিক কংগ্রেস সভাপতি ছিলেন পবন সিং ঘাটোয়ারজি। ওনার সঙ্গে ডক্টর মনমোহন সিংজির অত্যন্ত হৃদ্যতা ছিল এবং আমার মনে হয়, আমি তো বলবোই, কিন্তু উনি হি বিলংস টু টি গার্ডেন কমিউনিটি এবং হি ওয়াজ এ সেন্ট্রাল মিনিস্টার। যদি ওনার সঙ্গে আপনি আলোচনা একটু করেন তবে ডিটেলসে জানতে পারবেন। কিন্তু আসামের চা শিল্প এবং চা বাগান নিয়েও ডক্টর মনমোহন সিং অত্যন্ত কনসার্ন ছিলেন এবং সব সময় এ নিয়ে উনি এই যারা নেতৃত্বে ছিলেন, চা মজদুর ইউনিয়ন বলুন বা চা বাগানের তরফ থেকে যারা নেতৃত্ব দিয়েছেন, ডক্টর পবন সিং ঘাটোয়ারজি থেকে শুরু করে এ ধরনের আরো যারা রয়েছেন তাদের সঙ্গে খুব সুদৃঢ় সম্পর্ক ছিল এবং তাদের মাধ্যমে চা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার। হ্যাঁ, রজত বাবু, যখন রাজ্যসভা আমরা প্রদীপ বাবুর কাছ থেকে শুনেছি যে মনমোহন সিং এমন একজন মানুষ ছিলেন যিনি রাজ্যসভার অধিবেশন একদিনও মিস করতেন না, প্রত্যেক দিন নিয়মিত রাজ্যসভায় আসতেন এবং ডিবেটে অংশগ্রহণ করতেন, সকল সাংসদদের কথা তিনি শুনতেন। তিনি যখন বিরোধী ছিলেন অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলেতেও কিন্তু তিনি আসতেন, সংসদে একবারের জন্য হলেও তিনি আসতেন, রাজ্যসভায় এসে তার চেয়ারে বসতেন এবং জুনিয়র সাংসদরা কিভাবে বক্তব্য রাখবেন সেটা তিনি পরামর্শ দিতেন। এবং এই যে দেখুন, তিনি তো কংগ্রেসে যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় তো বহুবার অসমে এসছে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কংগ্রেসকে উত্তর পূর্বে প্রতিষ্ঠা করতে আপনাদের সঙ্গে কিভাবে কাজ করেছেন সেই অভিজ্ঞতাটা যদি একটু আপনি বলেন।
দেখুন, ডক্টর মনমোহন সিং জি, আমি একটু আপনার কথাগুলো আমি শুনছি। এটার সঙ্গে সঙ্গতি রেখে আমি বলতে চাই যে ডক্টর মনমোহন সিং জি ওয়াজ অ্যান এক্সেপশনাল প্রাইম মিনিস্টার। আপনি জানেন যে প্রাইম মিনিস্টার যখন একজন যে ব্যক্তি হন না কেন, তার যে সিকিউরিটি থাকে দেওয়া হয়ে থাকে, বিশেষ করে টোটালি এসপিজির কন্ট্রোলে থাকেন প্রধানমন্ত্রী। তো আজকে ন্যাশনাল একটা টিভিতে বা আমরাও অনেক সময় উপলব্ধি করতে পেরেছি যে ডক্টর মনমোহন সিংজির একটা মারুতি 800 একটা গাড়ি ছিল। হ্যাঁ, একেবারে। এবং সেই মারুতি 800 গাড়িটা নিয়ে ট্রাভেল করতে উনি পছন্দ করতেন। তো এসপিজির যারা আধিকারিকরা ছিলেন, ওনারা ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন যে স্যার, you are the prime minister of the country, so far security measure is concerned, we will have to give you the total protection in this respect. So এই সিকিউরিটি দৃষ্টিকোণ থেকে এই গাড়িটা আপনার জন্য দেওয়া হয়েছে এবং আপনি এটাতে এলে আমাদের পক্ষে সুবিধা হয়। ডক্টর মনমোহন সিং জি এটা মেনে নিতে অনেক কষ্ট হয়েছিল, অনেক কষ্ট হয়েছিল। উনি ওই এসপিজিদের সব কথা শুনেছেন, কিন্তু ওনার যে এই যে সাধারণ ব্যক্তিত্বের যে একটা ভাব, এটা থেকে প্রকাশ পায়। আজকে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি বা অতীতেও আমরা অনেক কিছু দেখেছি, কিন্তু ডক্টর মনমোহন সিং জির এই যে অত্যন্ত সাধারণ মানুষের যে একটা মানে আই এম বিলংস টু এ সিম্পল পিপল, সিম্পলিসিটি, যেটা এটা এটা আজকের যে অতীতেও ছিল না, আগামীতে আসবে বলে আমি মনে করি। যদি স্পেসিফিকলি বলেন যে অসমের জন্য, অসমের উন্নয়নের জন্য কি কি বড় প্রকল্প তিনি নিয়েছিলেন, সেটা যদি একটু সংক্ষেপে আমাদের কাছে জানানো সম্ভব হয় আপনার। অসমের টোটাল ডেভেলপমেন্টের ব্যাপারে একটা টেনিয়র অফিস প্রাইম মিনিস্টার, মানে টোটাল ডেভেলপমেন্টটা আপনাকে আমি তো বললাম বরাক উপত্যকার যে ডেভেলপমেন্টটা স্পেসিফিক্যালি আমি বলে দিলাম আপনাকে, যে ব্রডগেজ যেটা হয়েছিল, আমরা যে আজকে মেইন স্ট্রিম রেস্ট অফ দ্য নেশনের সঙ্গে আমরা যে আজকে লিঙ্কেজ রয়েছে, আমাদের যে আজকে সম্পর্ক গড়ে উঠেছে, এটার জন্য 100% আজকে মনমোহন সিং এর অবদান রয়েছে। ডক্টর মনমোহন সিং এর 80% ফিনান্সিয়াল অ্যালোকেশন হওয়ার পরে, টেনিয়রে অ্যালোকেশন হওয়ার পরে আজকে বরাক উপত্যকার মানুষ আসামের এবং মানে ক্যাপিটাল অফ দ্য আসাম এন্ড রেস্ট অফ দ্য কান্ট্রির সঙ্গে আমরা আজকে যোগাযোগ ব্যবস্থায় অনেকটা এগিয়ে গিয়েছি। কিন্তু টোটাল development so far Assam is concerned, better if you talk with my state president or leader of the CLP, Debabrata Soitia ji, they can give you the total scenario. So far total development of Assam is concerned at the time of Manmohan Singh ji. একেবারেই ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আমরা শুনছিলাম যে রজত চক্রবর্তী অসমের করিমগঞ্জ জেলার সভাপতি, তিনি তার মনমোহন সিংয়ের সব অজানা তথ্য আমাদের কাছে এতক্ষণ ধরে তিনি তুলে দিলেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য রজতবাবু অবশ্যই আপনাকে ধন্যবাদ। এছাড়াও রাত 9টায় ডক্টর মনমোহন সিংয়ের সঙ্গে আজকে বিশেষ টকশো দীপেনের সঙ্গে উপস্থিত থাকবেন সাংবাদিক সঞ্জীব দেব ও বিশিষ্ট শিক্ষাবিদ সঞ্জয় রায়। তারাও আজকে দিনভর আমাদের এই মনমোহন সিংয়ের কাজ এবং মনমোহন সিং কিভাবে ভারতকে এগিয়ে নিয়েছিল তা দিনভর আমাদের আজকে আলোচনার বিষয়। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি। বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা সেই প্রয়াত প্রধানমন্ত্রীকে নিয়ে। রাজ্য কংগ্রেস কি কি কর্মসূচি নিচ্ছে এবার সেই দিকেই আমরা চোখ রাখবো।